নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস বালুচরি আজ শেষ অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। মিস চৌধুরী অভিযোগ করেন, বাচ্চাদের আপনি বড় বকেন মিশছেন। খিটখিটে দিদিমণি মডার্ন যুগে অচল। ও দেশে দেখে আসুন, টিচাররাও যেন এক একটি বাচ্চা, হাসি খুশি খেলায় ভরিয়ে রাখছেন বাচ্চাদের। নিজে ও দেশ দেখেননি মিস চৌধুরী, তবু সবাইকে ও দেশ দেখিয়ে বেড়ান। মন্দিরা আরও ম্লান হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, আর সহসা দেখা যায় আরও খিটখিটে হয়ে যাচ্ছে যেন। ছন্দা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লাফায় ঝাঁপায়, গলা ধরে ঝুলে পড়ে। মন্দিরা প্রশ্রয়ের হাসি হাসে না। মন্দিরা ভাবতে বসে, এই বয়সে মন্দিরার আচার আচরণ কেমন ছিল। মন্দিরা যে ওদের দিদি সেটা ভুলে যাচ্ছে যেন। ওদের সঙ্গে তুলনা করতে বসছে নিজের। জীবন যখন সব দিক থেকে শুকিয়ে উঠেছে, তখন হঠাৎ এলো অগাধ করুণাধারা। এলো সেই স্বপ্নের অতীত, আশার অতীত, দীর্ঘ প্রতীক্ষিত চিঠি। যে চিঠি উত্তাল করে তুলল বালু নদীকে। এই চিঠি হিসেবে কাঁচা মন্দিরার হিসেবের সম্পূর্ণ বাইরে ছিল। অভিজিৎ লিখেছে, মন্দিরা, দেশ ছেড়ে বিদেশে এসে নিজেকে যেন স্পষ্ট করে দেখতে পেলাম। দেখছি আমার নির্বুদ্ধি তাই তোমাকে এই দীর্ঘকাল ধরে বঞ্চিত করে রেখেছে। আমি যদি তোমায় লুট করে নিতে পারতাম, তোমার কর্তব্য বুদ্ধির দৈত্যটার সাধ্য কী ছিল যে তোমার কাঁধে চেপে বসে থাকে? কেবল নিয়তির দিকে তাকিয়ে অপেক্ষা করেছি, এবং অবশেষে অপেক্ষাটা হাস্যকর ভেবে চকচকে টাকে হাত বোলাতে শুরু করেছি। এখানে এসে দেখছি টাকটা কিছুই নয়। দেখছি পুরুষের 47 বছর বয়সটা তুচ্ছাতি তুচ্ছ, আর মেয়েরা 40-এর পর কত বয়স তোমার? 41, 42? যাই হোক, এদেশের দৃষ্টিতে দেখছি তুমি এখনই আসল যৌবনবতী। দিন ফুরিয়ে গেছে বলে জপের মালা ধরার কুবুদ্ধি দেয় আমাদের দেশের চিরবিজ্ঞ বার্ধক্যের হাওয়া। ও হাওয়া উড়িয়ে দিয়ে এসো মন্দিরা। আমরা জীবনকে জেনে নিই। আমরা পড়াটা 16 মাসেই শেষ হয়ে যাবে, অর্থাৎ আর 10টা মাস বাকি। এই 10 মাস ধরে তুমি তিলে তিলে তিলোত্তমা হয়ে ওঠো। তোমার একখানা ফটো আমার কাছে ছিল, তোমার সেই কনভোকেশনের সাজে সাজা ছবি মনে আছে। আমি নিয়ে গিয়েছিলাম স্টুডিওয় তোমার মার অনুরোধে। তার এক কপি চুরি করে রেখে দিয়েছিলাম নিজের কাছে। সেটা এনেছি সঙ্গে, দেখছি মাঝে মাঝে। মনে হচ্ছে না কিন্তু এখন তুমি এর থেকে অনেক কিছু লায়েক হয়ে গেছো। গিন্নিপনা করে গিন্নির যে মুখোশটা এঁটেছো সেটা খসে যাচ্ছে। দেখছি সেই তুমি। আর আমি কি সেই আমি নই? মাঝে মাঝে মানুষ আবরিত হয়ে যায় ধুলোর আবরণে, বাইরের জঞ্জালের আবরণে। সে আবরণ মুক্ত হয়ে নিজেকে দেখতে শেখা দরকার। হয়তো দূরে এসে এমন করে দেখতে পাচ্ছি, কিন্তু তুমিও তো দূরে রয়েছো মন্দিরা। দেখতে পাচ্ছ না নিজেকে? তোমার ওই কমল কলির উন্নতিই জীবনের পরমার্থ বলে মনে হচ্ছে? মনে হচ্ছে কি আমাদের দিন একেবারে ফুরিয়ে গেছে? চিঠি না হঠাৎ বর্ষার বন্যা? মন্দিরা, এই বন্যার ভার বইবে কি একা একা? মন্দিরা এই চিঠির উত্তর দেবে কোন ভাষায়? দিদি, ছন্দা লাফাতে লাফাতে এলো। অভিদার চিঠি এলো না? এলো তো, কই দেখি। মন্দিরা শান্ত গলায় বলল, দেখবি কেন? অথচ ইচ্ছে করেই দেখিয়েছে কত চিঠি মন্দিরা। দেখ, পড়ে দেখ, কত দেখছে অভি, কত সুন্দর বর্ণনা করেছে তার। ছন্দা দিদির মুখের দিকে তাকিয়ে একটু থমকালো, ভয় ভয় বলল, কোনো খারাপ খবর আছে নাকি? খারাপ খবর? খারাপ খবর থাকতে যাবে কেন? ভালোই আছে। আমার ঘড়ির কথা লেখেননি কিছু? মন্দিরা হেসে ফেলে বলে, তোর ঘড়ির চিন্তায় ঘুম হচ্ছে না ওর? ভাবছিস না কি বলতো? চিঠির কথা চেপে ফেলে কচি খুকি। ছন্দা মনে মনে বলে, বাবা, বুঝেছি, নির্ঘাত প্রেমপত্র। বুড়ো ভদ্রলোকের বোধহয় দীর্ঘদিন বিরহে প্রাণে একটু রস জেগে উঠেছে। আহা বেচারা, পাকা আপেলটি গুছিয়ে বসে খাবো খাবো করে পচালো, এখন বসে বসে চিঠি চাপাটিতে স্বাদ মেটান। মুখে আবদারের গলায় বলল, বারে, আমি বুঝি তাই বলেছি? তা দেখবেন তো দোকানে টোকানে। এখনও 10 মাস সময় হাতে আছে। মনে মনে হেসে উঠল ছন্দা। দিন গোনা হচ্ছে। আশ্চর্য, এত প্রেম অথচ সংযমের নামাবলী এঁটে জীবনটা বরবাদ দিল বোকা দুটো। চিঠির কথা আর বলল না। তারপর চলে গেল লাইব্রেরি যাবার নাম করে। নতুন বন্ধু জুটেছে সেখানে, আকর্ষণ তীব্র। মন্দিরা পুরো দিন রাত্রিটা শুধু ভাবল। তারপর দিন চিঠির উত্তর দিল।
এক লাইনের উত্তর। তিল তিল করে তিলোত্তমা হবার সাধনায় লাগছি। কিন্তু সাধনা কি শুধু একা মন্দিরাই করছে? আর সাধনা কি শুধু একরকমই? সুনন্দও বসে বসে সাধনা করছে অপমানের শোধ নেবার। কারণ দিদি তাকে বাড়ির ভাড়া পাঠাচ্ছে মাস কয়েক থেকে। প্রথম মাসে 150 টাকার সঙ্গে চিঠি পাঠিয়েছিল। ওরে বাড়িওয়ালা, তোর বাড়ির ভাড়াটা পাঠালাম, এতদিন খেয়াল করিনি, অবিরত তোকে ঠকিয়ে এসেছি। তবে ভাবিসনি সেটা ইচ্ছে করে ঠকিয়েছি নেহাতি অবোধ মানুষ বলে। অবশ্যই এটাও এতদিনের ঠকানোর শোধের উপযুক্ত নয়, তবে ওর বেশি আর সম্ভব হলো না রে। সম্ভব হলে বাড়িয়ে দেব। দ্বিতীয় মাস থেকে শুধুই টাকা আসছে। এরপরেও প্রতিশোধ নেবার সাধনা করবে না মানুষ? রক্ত মাংসের মানুষ তো সুনন্দ, নাকি পাথর? এদিকে ছন্দার সাধনাও এগোচ্ছিল। হঠাৎ একদিন ঝুপ করে এসে ঘাড়ে পড়ল সেই সাধনার পাকা ফল। ছন্দাও এসে ঘাড়ে পড়ল, ঘাড় ধরে বুঝলো, দিদিকে জড়িয়ে ধরে খুব খানিকটা আদর করলো। তারপর বলল, দিদি গো দিদি, একটা প্রেমে পড়ে বসে আছি। মাস মাস নগদ 150 টাকা ধরে দিতে সমস্ত দিকে কঠিন টান পড়ছে। সব দিকে রিক্ততার শুকনো মরুভূমি। তিলোত্তমার সাধনা তো জনের মধ্যে। বাইরে গালের হাড় উঁচু হয়ে উঠছে, মুখের রেখায় রেখায় অপরিসীম ক্লান্তির ছাপ। দুধের যোগানটা ছেড়ে দিতে হয়েছে, চাকরটাকে ছাড়িয়ে দিতে হয়েছে, এবং আরও এমন কত কিছুই হয়েছে যা নাকি মন্দিরাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছন্দা যদি বলে চাটা কি বিশ্রী হয়েছে, মন্দিরা বলে তাই দেখছি, এবারে চাটা খুব বাজে দিয়েছে। ছন্দা যদি বলে দিদি নিধু তো হাওয়া হলো, সুষমা বলছিল ওদের চাকরের একটা ভাই বসে রয়েছে, রাখবে? মন্দিরা বলে থাকবে বাপু, কারো সঙ্গে চেনা জানা চাকর না রাখাই ভালো, ওর বড্ড কথা চালাচালি করে। চাকর নেই, নিজেকেই রাঁধতে হচ্ছে মন্দিরাকে, তাই আইটেম সংক্ষেপ। ঝি বাজার করছে একদম বিশ্রী বাজে, তাই তো আরও সংক্ষেপ। এইভাবেই চালিয়ে যাচ্ছিল মন্দিরা, আর দিন গুনছিল। এমনই দিনে ছন্দা এলো ঝড়ের মতো তার প্রেমে পড়ার বার্তা নিয়ে। কিন্তু মন্দিরার তাতে অবাক হলে চলবে কেন? ছন্দার কি বয়স হচ্ছে না? মন্দিরার অক্ষমতা কি ওকে শিশু করে রাখবে? তাই মন্দিরা হেসে ফেলে বলল, তা বেশ তো, প্রেমে পড়েছিস বলে আমার ঘাড়টা মটকে দিচ্ছিস কেন? গলা ছাড়, শুনতে দে। কোন সেই অভাগা হতভাগা যে তোর মতো লক্ষ্মী ছাড়া মেয়েকে পছন্দ করে? এছাড়া আর কি বলবে? মুখ গম্ভীর করবে, শাসন করবে, গাল বাড়িয়ে চড় খাবে? ছন্দা তার থেকে 20 বছরের ছোট। ছন্দা এখনও দিদির গা ঘেঁষে ঘুমোয় বলে কি সময়কালে ফোঁস করে উঠবে না? অতএব হাসতে হবে, যাতে ছন্দাও হেসে বলে উঠতে পারে, অভাগা হতভাগা, ইস দেখো না কেমন একখানা সোনার চাঁদ বাগিয়েছি। তোমার জন্য কোনো খাটুনি রাখিনি, এখন শুধু বিয়ের খাটুনি খাটো। যা কিপটে হয়ে গেছো তুমি আজকাল, ঘটাপটা যে করবে না তা দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। যাকগে, না করো, শুধু ওকে একটা ভালো ঘড়ি দিও বাপু, আমায় কিছু দিতে টিতে হবে না। মন্দিরার মনে পড়ল ছন্দার বয়স যখন 4 দিন, তখন ওকে কোলে তুলে নিয়েছিল মন্দিরা। ছন্দার বয়সের একটা মেয়ে নিশ্চয়ই হতে পারত মন্দিরার। মেয়ের মতোই মানুষ করেছে ওকে মন্দিরা। তিলোত্তমার স্বপ্নটা ঝাপসা ঝাপসা হয়ে যায়। ছন্দার বিয়েটা যা তা করে দেব এই ভাবতেই পারে না। তাই বলে ওঠে, তা একটু তাহলে সবুর কর, তোর ঘড়িটাও এসে যাক। আমার ঘড়ি? ও হো, অভিজিৎদার ঘড়ির কথা বলছো? সে তো বাবা এখনও 4 মাস। বাবা, অত সবুর দিদি সইবে না আমার। সবুর সইবে না? সবুর সইবে না? জগতে কেউ সবুর সইতে রাজি নয়, শুধু মন্দিরাই সবুর সইবে, অনন্তকাল সবুর সইবে। আসতে বলল, তা বিয়েতে তো টাকাপত্র লাগবে রে বাপু, জোগাড় যন্ত্র করি। আহা, বললাম তো গা, ঘটায় দরকার নেই। না হয় ঘড়িও দিও না ওকে, বিয়েটাই তাড়াতাড়ি দাও, রোজ আমায় বাক্য যন্ত্রণা দিচ্ছে। মন্দিরা ঈষৎ কঠিন গলায় বলে, তা সেই বা কেমন ছেলে যে নিজে এসে বলে না? দেখবো তো তাকে একবার। রাস্তার ঝাড়ুদার না রিক্সাওয়ালা? দেখাবো, ছন্দা সগর্বে বলে। এমন বোকা নই আমি যে রাস্তার ঝাড়ুদারকে প্রাণ দিয়ে বসবো। তবে ও আসেনি ভয়ে। ভয়ের কি আছে? মন্দিরা ভুরু কুঁচকায়। ছন্দা হেসে উঠে বলে, কি জানি, বলে বাবা, তোমার দিদির যা নিরস মুখ আর কোঁচকানো ভুরু, দূর থেকে দেখেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। যত বোঝাই ওটা তোমার ভুল ধারণা, শোনে না। মন্দিরা শুকনো হেসে বলে,
আমার সামনে না এসেই তোকে নিয়ে পালাবে? আহা, তা নয়, তুমি যদি অভয় দাও তো আসে। অভয় দিতেই হয়। আর হঠাৎ যেন মুক্তির একটা অপূর্ব স্বাদ অনুভব করে মন্দিরা। হোক, হয়েই যাক। জীবনের সব দায় শেষ করে সম্পূর্ণ হালকা হয়েই অভিজিতের কাছে গিয়ে ধরা দেবে মন্দিরা। ওরা ভালোই করলো, খুব ভালো করলো। নইলে তো ওকে সঙ্গে নিয়েই মন্দিরাকে বরের ঘরে যেতে হতো। ছন্দাকে বরের বাড়ি পাঠিয়ে দিয়ে কমলকলি পাঠশালা সমেত বাড়িখানা বিজন বিহারীর ছেলের হাতে তুলে দেবে মন্দিরা। বলবে, দেখ, পারিস তো চালা, না পারিস তো তুলে দে, তোর জিনিস তোর হাতে দিয়ে নিশ্চিন্ত হলাম আমি। ছন্দার সর্বনাশ হওয়াটা তাই এখন আর খারাপ লাগে না মন্দিরার, ভার লাগে না। শেষ পর্যন্ত অনেক সুদ ধার্য করে মোটা টাকা ধার করে ফেলে মন্দিরা। আর কি ভাবনা! এরপর তো সব ভাবনার দায় তুলে দেবে চিরদিনের বন্ধুর হাতে। বলবে, ও ধারটা শুদ্ধ আমায় নিতে হবে। শেষ রক্ষা হলো না, কি করব বলো? যাক, আমায় আর কিছু গহনা টহনা দিও না তুমি। মনে করে হেসে উঠল মন্দিরা। এরপর তোড়জোড় লাগালো বিয়ে। নন্দিতা এলো, ইন্দিরা এলো, কোলাহলে ভরে উঠল বাড়ি। নন্দিতার একটা, ইন্দিরার তিনটে বাচ্চার কাকুলি তো সোজা নয়, তবু তাদের সামলেই কাজ চলে, পরামর্শ হয়। আর এবারও মন্দিরার সেই ছেলে মানুষই সেন্টিমেন্ট ধরা পড়ে। লাল শাড়ি, বড় বড় সোনালি ফুলদার লাল বেনারসি। বিয়ের কোণে নাক মুচকে ছিছি করে ওঠে। লাল বেনারসি, তাও আবার বড় বড় ফুলদার? দোহাই দিদি, যা পরতে পারবো তা দাও। না, এই শাড়ি পরতে পারবে না ছন্দা। বেশ, বিয়ের পরে না পড়ুক, বিয়ের রাতে তো পরবে। নতুন সোনার অলংকার আর কনে চন্দনের সঙ্গে মানান করে ঝলমলিয়ে গিয়ে বসবে ভেলভেটের বিছানা পাতা বাসরে। না বাপু না, কিছুতেই না। লাল রঙটা দেখলেই আমার গায়ে জ্বর আসে, বলে ওঠে ছন্দা। যে বস্তু দেখলে গায়ে জ্বর আসে, সে বস্তু গায়ে জড়াতে জবরদস্তি করবে মন্দিরা তাকে কোন প্রাণে? নিঃশ্বাস ফেলে বলে, নিবি না? প্রশ্নই ওঠে না। এই দণ্ডে ফেরত দিয়ে এসো। শাড়িটা আর ক্যাশ মোমোটা নিয়ে বেরোবার মুখে আর একবার বাক্সটা খুলে দেখে মন্দিরা। অবাক হয়ে যায়। এই শাড়ি ছন্দার পছন্দ হলো না ভেবে। আশ্চর্য, এর কি তুলনা আছে? তাছাড়া দোকানি বলেছিল এ ধরনের বড় বড় সোনালি ফুলদার শাড়ি আজকাল দুর্লভ। আজকাল যা হচ্ছে রূপলি ফুল, যা হচ্ছে ছোট ছোট ফুল। ছন্দার মনটা বদলানো যাবে না বলে কয়ে পারলে কি সুন্দর দেখাবে বুঝতে পারবে না। তক্ষুনি ফিরিয়ে দিয়ে এসে চুকিয়ে ফেলতে ইচ্ছে করলো না। বলল, পরে যাব, কাল যাব। কিন্তু শাস্ত্রবাক্য অবহেলার ফল হাতে নাতে ফলল। কাল করা যাবে বলে কাজ ফেলে রেখে বিপদ ঘটল। ক্যাশ মোমোখানা খুঁজে পাওয়া গেল না। এই টানাটানির সময় কে জানে টাকাটা ঘাড়ে পড়বে কিনা। কিনতে তো হবে আর একখানা। ক্যাশ মোমো ছাড়া বদল নেবে কি? কিন্তু গেল কোথায় ক্যাশ মোমোটা? কে জানে। ছোট্ট সেই টুকরো কাগজটুকু বাতাসে উড়ে গেল, না বাচ্চারা কেউ খেলা করে ফেলে দিল? তাই কি সম্ভব? অসম্ভব কি? যা দুষ্টু ইন্দিরার ছেলে দুটো! উফ! ইন্দিরা বলে, হবে না, আমাকে চিড়ে কেটে মেরে ফেলে, তবে আবির্ভূত হয়েছেন যে দয়াময়েরা। আবার হাসে, বলে, ডাক্তার বলে ওদের দোষ কি? এতখানি বয়সে প্রথম বেবি, এই যুগের এই তো প্রধান সমস্যা। আর বয়স বাড়ালে গণেশ জননী হওয়ার ঘটতো না আপনার কপালে। মন্দিরা বিহ্বল হয়ে ইন্দিরার আলো ছড়ানো মুখ থেকে উচ্চারিত অনর্গল কথাগুলো শোনে। ইন্দিরা এত কথা শিখলো কি করে? এত মুখর, এত প্রখর হলো কখন? ইন্দিরা বলে, ওই গণেশরাই এই করে তুলেছে আমায় দিদি। মুখকে বাচাল আর পঙ্গুকে গিরি লঙ্ঘাতে ওরাই পারে। তা এতই যারা পারে, তারা আর তুচ্ছ এক টুকরো কাগজ উড়িয়ে দিতে পারে না? মন্দিরা অগত্যাই বলে, যাক বাপু, ও তখন পরে খুঁজে দেখা যাবে। নেহাত না পাওয়া যায়, দোকানে গিয়ে ভালো করে বলবো। দোকানের টিকিট তো রয়েছে। এখন বরং ইন্দু, সুনন্দা, তোরা দুজন ছন্দাকে নিয়ে গিয়ে ওর মনের মতো একটা শাড়ি কিনে আন। রাগ করলে তুমি দিদি? ছন্দা ভয়ে ভয়ে তাকায়। মন্দিরা হেসে ওঠে। রাগ করবো কি বলে, কি যে বলিস! এই খরচের সময় আবার একটা বাড়তি হলো। আহা, আগের ওটা গতি হবেই, ভাবছিস কেন? ওরা বেরিয়ে গেলে মন্দিরা শত কাজ ফেলে শুয়ে পড়ল। ভাবতে লাগলো, 42 বছর বয়সটা কি তবে সীমারেখার বাইরে? ডাক্তাররা কি বলে? বিয়ে হয়ে যায়, ছন্দাকেও প্রতিগৃহে পাঠায় মন্দিরা। আর ভাবে, মেয়ে পাঠাতে মায়েদের আর কত বেশি কষ্ট হয়। ছন্দাও তো মাকে ছেড়ে যাওয়ার থেকে কিছু কম কাঁদলো না। অদ্ভুত এই মেয়ে জাতটা। যাবার জন্য ছটফট করে আর যাবার সময় কেঁদে ভাসায়। কিন্তু মন্দিরা কার জন্যে কাঁদবে? বিজন বিহারী আর বন্দনার এই ইট কাঠগুলোর জন্যে?
কিন্তু মন্দিরা যা ভাবছে ওরা তো তা ভাবছে না। ইন্দিরা যাবার সময় একটা অদ্ভুত কথা বলে বসে, দিদি এরপর একা তুমি থাকবে কি করে? মন্দিরা মনে মনে বলে, আর কদিন। মুখে হেসে বলে, এসেছি একলা, চলে যাব একলা, মাঝখানে কেন চিন্তা বল? না না, ঠাট্টা ছাড়ো দিদি, আমার সঙ্গে চলো তুমি। তোর সঙ্গে যাব? আকাশ থেকে পড়ে মন্দিরা। ইন্দিরা কিন্তু জোর দেয়, তাতে কি, এমন কি থাকে না লোকে? তাছাড়া তোমাকে তো আমার গলগ্রহ হয়ে থাকতে বলবো না। ওখানে তোমার ভগ্নিপতি একটা গার্লস স্কুলের সেক্রেটারি, খুব ভালো স্কুল, টিচারদের ভালো কোয়ার্টার্স, ইচ্ছে করলেই তোমাকে একটা। ওরা তাহলে ধরেই নিয়েছে দিদি সে দিদিমণি হয়েই জীবন কাটাবে। আশ্চর্য। মন্দিরা কি হেসে উঠে ব্যক্ত করবে ওর ভেতরের কথা? মন্দিরা কি বলে ফেলবে, আমাকে নিয়ে তোদের আর মাথা ঘামাতে হবে না বাপু, আমার ভাবনা এবার তুলে দেবো আমার চিরকালের ভাবনাদারের হাতে? না, এখন বলা হবে না, লজ্জা করছে, খুব লজ্জা করছে। পরে চিঠিতে জানালেই হবে। আবার তো আসতে বলতে হবে ইন্দিরাকে। ইন্দু না এলে তো চলতেই পারে না, চিঠিতেই লিখতে হবে, তোর বিয়ের দিন সাজিনি বলে তোর মন খারাপ করেছিলি, এবার আমার বিয়ের দিন সাজিয়ে দিবি আয়। সেই ভালো, চিঠিই ভালো। তাই হাসেও না, রাগও করে না, বলে, দূর পাগলা। দূর পাগলা মানে? বোনেরা তিনজনেই ছেঁকে ধরে, সত্যিই তো, একা তুমি কি করে থাকবে? মন্দিরা বলে, কোমলকলিরা তো আছে, তারা কি সারাক্ষণের? আরে বাবা, দেখাই যাক না, দেখ কি অবস্থায় পড়ি। অনেকে বলা বলি করে বোনেরা ভগ্নিপতিরা। দিদিকে সবাই ভালোবাসে, দিদিকে সবাই শ্রদ্ধা করে। ওর মধ্যে কেবল এক সময় ছন্দা বলল, ক্যাশ মেমোটা পেলে না দিদি? মন্দিরা হেসে বলল, দেখ মেয়ের কাণ্ড, যাচ্ছে বরের বাড়ি, এখন ক্যাশ মোমোর খোঁজ। না দিদি, সত্যিই ভারী লজ্জা করছে, মনে হচ্ছে আমি তোমার ওই লোকসানটা ঘটালাম। আমি যদি রিজেক্ট না করতাম। মন্দিরা অভয় দেয়, ওরে বাবা, লোকসান হবে না, রিজেক্ট মালেরও গতি হয়। যাবো একদিন ধীরে সুস্থে দোকানে, 250-300 টাকার জিনিস, সামান্যর জন্যে কি আর। একে একে বিদায় নিল বোনেরা। এবারে অভিজিৎ ছিল না, কিন্তু নন্দার বর, ইন্দুর বর অনেক করেছে, কাজ গায়ে লাগেনি। তবে ওরা চলে গেলে কল কাকুলিটা বড় ভয়ানকভাবে নিঃশব্দ হয়ে গেল, যেন এবাড়ির প্রাণ পাখিটা নিয়ে চলে গেল ওরা। শিশু কল কাকুলি অনেকদিন ছিল না এ বাড়িতে, তাই এত বেশি শূন্য লাগছে ভাবল মন্দিরা। অথচ এ বাড়ি এমন শূন্য হবার কথা নয়। সুনন্দরও নাকি মেয়ে হয়েছে একটা। আচ্ছা, অভিজিতের বাড়িটা কি কোনোদিন মুখর হয়ে উঠবার স্বপ্ন দেখতে পাবে না? ডাক্তার বলবে এই তো মডার্ন যুগের প্রবলেম। বুকটা কেমন করে ওঠে, একা একা, বড় বেশি একা। 4 মাস যেন 4 যুগ। মিস চৌধুরী প্রস্তাব করেছিলেন, আমি কি আপনার এখানে চলে আসব? ওখানেও তো আমায় বাসা ভাড়া দিতে হচ্ছে, আপনাকেই বরং সেটা দেব, এতে আমার কোনো অসুবিধে নেই, আমার ফ্যামিলির মধ্যে মা আর আমি। মন্দিরা এই প্রস্তাব এড়িয়ে যায়। মন্দিরা বলে, না না, আপনাকে আর কষ্ট করতে হবে না মিস চৌধুরী, আমার ভাই এসে থাকতে পারে। বানিয়ে বলেছিল, যাগো একটা বলে হাত এড়িয়েছিল। ভাবেনি সুনন্দ সেই অস্ত্রই সানাচ্ছে বসে বসে, ভাবেনি, তাই নিঃসঙ্গতাকে ভরাট করে তুলেছে অভিজিৎকে চিঠি লিখে দিনগুলো যে 80 ঘন্টা হয়ে উঠেছে। আর কতদিন লেখে, আমার অবস্থাটা এখন কীরকম হয়েছে জানো? আরতির বাজনা থেমে যাবার পর মন্দিরের মতো এ বাড়িতে আমি শুধু একা রয়েছি, ভাবতে পারো? না না, ভয় পেও না, নিছক একা বলা যায় না, সেই আমাদের বুড়ো ঝি কদম, তাকেই সারাদিন রাতের জন্য রেখেছি, অর্থাৎ সেই এখন আমার পাহারাদার। তবু সত্যি বলতে খুব খারাপ নেই, আর এক রকমের ভালো লাগা। ওরা তো ভালো আছে, সুখে আছে, নিজের ঘরে প্রতিষ্ঠিত হয়েছে, ভাবনা বলতে তো কিছু নেই আমার এখন। তাই সারা জীবনে যা না করেছি তাই করছি। সারা দুপুর শুয়ে শুয়ে গল্পের বই পড়ি, সারা সন্ধ্যা ছাদে বেড়াই। না, সেই গোলাপি বাড়িটার কোনো দেখা যায় না, মাঝখানে পাহাড়, তবু ছাদে বেড়াই। হয়তো কোনো দিন হাতে থাকে একটা কবিতার বই, স্কুলে পড়াবার জন্যে ছাড়া কবিতা পড়া তো ভুলেই গিয়েছিলাম, এখন পড়ছি আবার। চিঠির কলেবর ক্রমেই বড় হচ্ছে, আর পাড়ার যা কিছু খবর, সারা শহরের যত কিছু খবর সব লিখতে শুরু করে। একদিন কি হয়েছে জানো, ভারী মজা। সামনের ফ্ল্যাট বাড়ির একটা মেয়ে আমাকে ছাদে বই হাতে করে ঘুরতে দেখে বোধহয় লোভে পড়ে বেশ খানিকটা উসফুস করে বলেই ফেলে কথাটা, কি বই আপনার হাতে? বললাম, কি বই? মেয়েটা যেন আকাশ থেকে পড়লো, বলল, কবিতার বই। বললাম, কেন, কবিতার বই পড়তে নেই?
অপ্রতিভ হয়ে বলল, না তা নয়, মানে আপনি পড়ছেন? ভাবছিলাম কোনো উপন্যাস বোধ হয়। মনে করলাম যদি আপনার পড়া হয়ে গিয়ে থাকে, অর্থাৎ বুঝতে পারছো, প্রেমের উপন্যাস হলে পড়তে পারি, বুড়িরাও পারে, কিন্তু কবিতার বই আমার হাতে অচল। যা হেসেছি সেদিন। আচ্ছা, তুমি এখন আর কবিতা পড়ো না, ছেড়ে দিয়েছো? কতদিন যে তোমার সঙ্গে এসব গল্প করিনি। এমনই চিঠি, বাজে কথায় ভর্তি শুধু বড় চিঠি। মন্দিরা কি তার বসন্ত দিনের সমস্ত মঞ্জুরি তুলে রেখেছিল হিম ঘরে, আজ তাকে বার করেছে ফুটিয়ে তুলতে? নাকি মন্দিরা নিজেই জানতো না সে খবর, নিজেই অবাক হয়ে যাচ্ছে দেখে? হয়তো ঘনিষ্ঠরা কাছে থাকলে তাদের যৌবনের উদ্দামতা চোখের সামনে লীলায়িত হতে দেখলে মেয়ে মন এমন সংকুচিত হয়ে যায়, আপনিই তৈরি হয়ে যায় হিমঘর। আর যদি কোনো দিন এমনই হঠাৎ ঘটনার পরিবেশ তাকে একা করে দেয়, কনিষ্ঠদের দৃষ্টি থেকে সরিয়ে আনে, তখন সেই কুণ্ঠার কলি দল মেটতে ওঠে। মন্দিরা বুঝি তাই ভুলে যায় সেই শুধু দিদি। মন্দিরার মধ্যেকার অবরুদ্ধ তরুণী মন নিজেকে নিয়ে খেলা করে, নিজেকে ঘিরে ঘিরে কবিতা রচনা করে। দূরের অভিজিৎ যেন দূরকালের সেই তরুণ অভিজিৎ। মন্দিরা এই অনেক দুঃখের পোড় খাওয়া জীবনের আগের মন্দিরা। তবে কেন মন্দিরা লিখবে না? দিনগুলো যে ৮০ ঘন্টার হয়ে উঠছে, তা সেই ৮০ ঘন্টার দিন একদিন ফুরোয়, অভিজিৎ ফেরে। আর ঠিক যেদিন ফেরে সেই দিন মন্দিরার মুকুলিত হৃদয়ের উপরে এসে পড়ে আরেক আগুনের ঝাপটা। সুনন্দর কাছ থেকে আসে উকিলের চিঠি। মন্দিরা যেন অবিলম্বে তার স্কুল তুলে দিয়ে বাড়ি ছেড়ে দেন, কারণ সুনন্দর প্রয়োজন হয়েছে বাড়িতে থাকবার, আর নিজের পৈতৃক বাড়িতে এসে থাকার অধিকার তার অবশ্যই আছে। অবশ্য পিতৃধন হিসাবে বাবার 4 কন্যার যদি কোনো অংশ এ বাড়িতে থাকে, তারা তা পাবে, তবে সেটা আইন সাপেক্ষ, কারণ বিজন বিহারী বাড়িটা ছেলের নামে উইল করে রেখে গিয়েছিলেন। মন্দিরা অগ্নিদ্বন্দ্বের মতো তাকিয়ে থাকে সেই রেজিস্ট্রির চিঠির দিকে। বাবার এই উইলটার খবর কখন সৃষ্টি হলো? মন্দিরার অগোচরে কবে কোন কাজ করেছেন বাবা? আর সেই উইল ছিলই বা কোথায় এ যাবৎ? কাকার কাছে? বিশ্বাসযোগ্য কথা? সেই দিনই এসেছে অভিজিৎ। অনেক লোকের মাঝখানে এয়ারপোর্টে দেখা হয়েছে, নন্দিতার বাড়ি পাইকপাড়ায়, সেও গিয়েছিল খবর পেয়ে। ফেরার সময় বরকে বলল, দিদি ঠিক এসেছে। বেচারা, ওপরে দেখায় যেন কিছুই নেই, ভেতরে ভেতরে আছে বাবা কিছু কিঞ্চিত। ওর বর বলে, আশ্চর্য, এ প্রায় সব সাধনার কাছাকাছি। ওরা ঘিরেছিল অভিজিৎকে, ওরা অভিজিতের ডাক্তার বন্ধুরা, আত্মীয়রা। কথা হয়নি, দেখা হবার আশায় সময় গুনছিল। সেই সময় চিঠি এলো সুনন্দর উকিলের। চিঠিটা নিয়ে এ বাড়ি এলো মন্দিরা। শুকনো বিষণ্ণ মুখ, রুক্ষ চুল, তিলোত্তমা হবার সাধনার চিহ্ন মাত্র নেই কোথাও। বলল, ভেবেছিলাম গৌরবের সঙ্গে তোমার ঘরে আসব, যখন তুমি সমারোহ করে নিয়ে যাবার জন্য প্রস্তুত হবে। সেই অহংকার রইল না। অভিজিৎ চিঠিটা পড়ে রেগে আগুন হলো। বলল, ছোট লোকটার বাড়িতে আর একদিনও না, আজই চলে এসো। তা হয় না। হয় না? তা সত্যি। তাহলে এ কদিন আর কোথাও থাকো, বলল অভিজিৎ। ম্যারেজ রেজিস্ট্রি নোটিশটা তো দিতে হবে। আর কোথায় গিয়ে থাকবে মন্দিরা? কাকার বাড়ি, মামার বাড়ি, ছোট ভগ্নিপতিদের বাড়ি? বলবে ভাই তাড়িয়ে দিয়েছে তাই আশ্রয় নিতে এসেছি। যে ঘরের বাতাসে অনেক বাসরের রোমাঞ্চ, যে ঘরে অনেক বসুধারার মঙ্গল রেখা, যে বাড়ির সহস্র খাঁজে খোপে মন্দিরার এই 42 বছরের জীবনের শত সঞ্চয়, একদিনের নোটিশে সে ঘর ছেড়ে দিয়ে চলে যাবে মন্দিরা? আর বিয়েটা হবে মন্দিরার রেজিস্ট্রি অফিসে? এই ঘরের বাতাসে বাতাসে যে মন্দিরার শত স্বপ্ন আর সহস্র কামনা জড়ানো, মনে মনে যে কত রঙে কত ঢঙ্গে বাসর সজ্জা রচনা করেছে মন্দিরা এই ঘরে। মন্দিরা চোখ তুলে তাকালো। অনেক ক্লেশ, অনেক ক্লান্তি, আর অনেক আঘাতের চিহ্ন আঁকা চোখ। কোথায় হারিয়ে গেল সেই ফুটে ওঠা কুড়ির রং? মানুষের নিষ্ঠুরতা বুঝি এমনই করেই নিঃশেষ করে ফেলে মানুষকে? তবু মন্দিরা সেই চোখের নিষ্পলক দৃষ্টি তুলে বলল, রেজিস্ট্রি করে বিয়ে হবে আমাদের? তাছাড়া? অভিজিৎ অবাক হয়ে তাকায়। তাছাড়া কি? চিরদিন এত বিয়ে দেখলে, এত বিয়ে দিলে, এখন ওই বিশ্রীটা ছাড়া কিছু খুঁজে পাচ্ছ না? অভিজিৎ অপ্রতিভ হয়। বাহ, খুঁজে পাবো না কেন? সেটা তো হলে ভালোই হতো, কিন্তু হিন্দু বিয়ে ব্যাপারটি তো সোজা নয়। আমরা ওদের বিয়ে দিয়েছি, আমাদের বিয়ে কে দেবে? আমরাই দেব। মন্দিরা আস্তে ওর হাতের উপর হাত রাখে, স্থির সংকল্পের স্বরে বলে, চিরদিন তো আমাদের সব ভার আমরাই নিয়ে এলাম। অভিজিৎ সেই মুখের দিকে তাকিয়ে মৃদু গম্ভীর হেসে বলে, সে তো ঠিক, তবু ভাবছি আমার হয়তো অসম্ভব হবে না। এদিক ওদিক থেকে আসবেই কেউ কেউ, কিন্তু তোমার কে করবে? আর কত কষ্ট করবে তুমি?
মন্দিরা আস্তে একটু হাসে। মন্দিরার সেই মুকুলিত মনের সুষমা উঁকি দেয় সেই হাসিতে। ঝরে পড়ে পৃথিবীর নিষ্ঠুরতা, কলঙ্ক ছাপ, মুছে যায় আজীবনের ক্লান্তি আর শান্তির রেখা। মন্দিরা ভুলে যায় তার রগের পাশের চুলে দু একটা রূপলি তার স্পষ্ট উঁকি দিচ্ছে। তার সিঁথির দুপাশ রিক্ততার আভাসে হাস্যকর। মন্দিরা তাই সুষমার হাসি হেসে বলে, কত কষ্টই তো করলাম, আরও একটু করি না হয়। জীবনে একবার কোণে চন্দন পরব না, কাজললতা হাতে নেব না। 7 দিনের সময় চাওয়া হলো উকিলের কাছে, তার মধ্যেই সেরে নিতে হবে সব। ইন্দিরাকে আনার স্বাদ মিটল না, শুধু নন্দিতা আর ছন্দা। কিন্তু তারা অপ্রসন্ন। তারা শ্বশুরবাড়িতে লজ্জায় মারা যাচ্ছে। হাসাহাসির ধুম পড়ে গেছে সেখানে। মণিমালা গালে হাত দিয়ে নন্দিতাকে বলেছেন, হ্যাঁ ছোট বৌমা, তোমার সেই দিদির এতকালে বিয়ে? বলো কি, কত বয়স হলো? 50-এর কাছাকাছি বোধ হয়। 42? তা ওই হলো, ওই কি কম? ওই বয়সে আমার খোকার বিয়ে হয়ে গেছে যে গো। খোকার বউ অমলা বলে, বর কি করে জুটলো গো নন্দা? দোজ বরে বুঝি? তা নয়, আগে থেকে চেনা জানা ছিল? তা ভালো, তলে তলে প্রেমটি পাকাচ্ছিলেন তাহলে দিদি। তা বরের চুলের কিছু কিছু কাঁচা আছে তো, নাকি একেবারে কাশফুলের ওপর টোপর চড়াবেন? ছন্দার বাড়িতে আরও ধিক্কার। ওই দিদি না তোমায় 4 দিন বয়স থেকে তোমায় মানুষ করেছিল, এখনও তো তার প্রবৃত্তি আসছে বিয়ে করতে। বলিহারি যাই মানুষের রুচিকে। ছন্দার এক পীর শাশুড়ি আবার দার্শনিকের উদাস গলায় বলেন, ওই জন্যেই বলে, পূর্বে মেয়ে উড়বে ছাই, তবে মেয়ের গুণ গায়। এই তো হয়ে গেল গুণের মহিমা। একেই বলে সন্ধেবেলা ময়লা মারিয়ে মরা। ওদের বরেরা আরও রসালো ভাষণে ঠাট্টা করে। ছন্দার বরটা বেশি অসভ্য। সে সোজা ভাষায় বলে, আর এখন মালা বদল করে কি হবে? বংশ রক্ষা করতে পারবেন? বোনেরাই তখন লজ্জা ঢাকতে দিদির হয়ে লড়ে, বলে, আহা, কত লোকের 45 বছর 50-এও বাচ্চা হয়, সে হয়তো ঝাড়টি পট্টি মাল। ওরা বলে, বেশ, না হয় নাই হলো, তাতেই বা কী, কত লোকের তো এমনই হয় না। আহা, চটে যাচ্ছ কেন? ওরা বলে, ঠাট্টা করছো কেন? এ তো বরং ভালোই হলো। আমরা ভেবে মরছিলাম দিদি একা আছে, দিদি একা কী করে থাকবে বলে। তাছাড়া শুনেছো তো দাদার কাণ্ড, বাড়ি ছেড়ে যেতে উকিলের চিঠি দিয়েছে। বিয়ে না হলে এরপর যেত কোথায় দিদি? বর বলে, কি মুশকিল, আমরা কি নিন্দে করছি? থাকবার স্থান নির্বাচন তো ভালোই করেছেন, শুধু সেই ভদ্রলোকের অধ্যবসায়ের কথা ভাবছি। কিন্তু দুই বোনের যখন একজোট হয় তখন নিজেরাই সমালোচনায় পঞ্চমুখ হয়ে ওঠে। তাই তখন মেজদির সেই প্রস্তাব অমন করে উড়িয়ে দিয়েছিল। এইটি তোলা ছিল মনে মনে। তা তখন খুলে বললেই হতো বাবা, আগে থেকে এদের বলে টোলে সইয়ে রাখতাম। এ যেন আচমকা ইট। অভিজিৎদা দেখলাম রীতিমতো বিপন্ন। গিয়েছিলাম তো সেদিন, বেচারা সবে এসেছেন এতদিন পরে। বলেছিলেন নাকি রেজিস্ট্রি করবেন, দিদি রাজি হয়নি। অথচ দাদার জ্বালায় দেরি করবারও জো হচ্ছে না। এইসব বলে তারাই আগে থেকে এসে পড়ে, অনেক কাজ এগোয়। তারাই ভেবেচিন্তে দেখে এরপর বাড়ি ছেড়ে দেবার সময় কোনটা রেখে যাওয়া হবে, কোনটা নিয়ে যাওয়া হবে। মন্দিরার কিছু নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। অভিজিতের সংসারে কোনো জিনিসটার অভাব, তা সেটাও একটু অপছন্দর বই কি। ছেলেবেলা থেকেই তো অভিজিৎদের বাড়িতে যাওয়া আসা তাদের। দেখেছে সে বাড়ির সাজসজ্জা ঐশ্বর্য। তাদের দুই বোনের শ্বশুরবাড়ি সে সাজসজ্জার ধারে কাছেও যেতে পারবে না। সেই বাড়ির অধীশ্বরী হতে চলল কিনা দিদি, যার নাকি এখন গুরুমন্ত্র নিয়ে কোনো আশ্রমে গিয়ে বাস করলেও চলতো, অথবা কমলকলি তুলে দিয়ে বাইরে কোনো স্কুলে কাজ নিয়ে স্কুলের কোয়ার্টার্সে গিয়ে থাকতে পারলে মানাতো। কি মর্ম এখন আর বুঝবে দিদির সাজানো ড্রয়িং রুমের, আরও সাজানো বেডরুমের। অভিজিৎ দাটিরও তাহলে ছিল ভিতরে ভিতরে বাসনা। তা নইলে অমন সব ভালো ভালো ফার্নিচার কিনে আধুনিক ভঙ্গিতে বাড়ি সাজিয়ে রেখেছে কেন? নন্দিতা হেসে গড়ায়, কিন্তু বড়ই পরিতাপের বিষয়, কোনেটি পৌরাণিকী। যা সেকেলে মন দিদির, হয়তোবা মাসিমার সেই লক্ষ্মী ষষ্ঠী মনসা মা কালীগুলি নিয়ে ঠাকুর ঘরে আসন গড়বে। ছন্দা বলে, উল্টোও হতে পারে, হয়তো খুব আধুনিকা হবে। বলা বলি আর ফুরোয় না। দিদির এই বিয়ের সংকল্পটা যেন তাদের মাথায় অকস্মাৎ লাঠি বসিয়েছে। দিদি কষ্ট পাবে, এই চিন্তার মধ্যে মমতা ছিল। ওরা দিদির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিত, কিন্তু দিদি সুখ পাবে, তাদের সকলের চাইতে বেশি পাবে, এ চিন্তার মধ্যে সহানুভূতির বালাই থাকতেই পারে না, অতএব থাকেও না। তাই বলা বলি ফুরোয় না। তবে ওরা এখন কাজের মেয়ে হয়েছে, তার মধ্যে গোছগাছও করে নেয়। এদের বরেরা তো অভিজিতের মতো বড় লোক নয়, তাই সর্বদা প্রয়োজন মতো জিনিস এনে এনে যোগান দেবে। এদের তাই অনেক অভাব। এ বাড়িতে জিনিসপত্রের বেশ কিছু দরকার আছে, অন্তত যে জিনিসগুলো তারা বরাবর ব্যবহার করেছে, সেই সব আলনা, আরশি, দেরাজ কার জন্যে রেখে যাবে? রাজকন্যা শিলার জন্যে? তিনি তো টান মেরে ফেলেই দেবেন।
ওরা অতএব জিনিস গোছায়। তাছাড়া বিয়ের গোছও আছে বই কি, তবু গোছ মানে যে চিরাচরিত নিয়মকর্মের সবটা করতে হবে এ তারা ভাবেনি। অথচ মন্দিরারই পাগলামি, বিয়ের সব অনুষ্ঠান নিখুঁত হওয়া চাই। নিজেই নিজের বিয়ের ফর্দ করছে, বাজার দোকান করছে, পুরুত বাড়ি খবর পাঠাচ্ছে যেন আর কার বিয়ের গোছ করছে মন্দিরা। কে কবে দেখেছে বিয়ের কনে নিজের ছাতে উঠে হালুইকর ঠাকুরদের দেখিয়ে দেয় কোনখানে উনুন পাতা হবে আর কোথায় জলের ড্রাম বসাবে? অবেলি দেখাতে পারে না মন্দিরা, তা সত্যি। তা বলে এত, এই নন্দী তারা ভাবেনি। বাড়ি ছেড়ে দেবার দায়ে তো বিয়ে। নিহাত নাকি একটা পরিচয় ব্যতীত পাড়ার লোকের বাড়ি গিয়ে ওঠা যায় না, তাই না এই অদ্ভুত ঘটনা? সে বিয়েতেও যে পিড়ি আলপনা দিতে হবে, কাজের লতা গড়াতে হবে, এ তাদের ধারণার বাইরে। এ যেন তাদেরই লজ্জা। দিদি কোরা লাল পাল শাড়িতে হলুদ মেখে কাজের লতা হাতে নিয়ে বসবে, ভাবাই যায় না যেন। ওদের বরেরা পিড়িতে আলপনা দেওয়া হচ্ছে দেখে হইচই করে হেসে বলে, ঠিক আছে, আমরা দুজনেই ঘুরিয়ে দেব 7 পাক। অভিজিতের বাড়িতেও আত্মীয় স্বজন এসে গেছে কিছু কিছু, এবং সকলেই বলছে, সেই বিয়ে করলি, শুধু মা বুড়িকে কষ্ট দিয়ে মারলি। নার্সের সেবা খেয়ে মরল মা। ঘরের পাশে কোণে বরাবরের ভালোবাসা বিয়েটা পিছিয়ে রেখে রেখে চুল পাকালো। কোণেরই বা আছে কি? ছিরি লাবণ্যের সবই তো গেছে। মাস্টারি করতে করতে হাড় পাকিয়ে ফেললো, চেহারার আর থাকে কিছু? এখন যে বিয়ে করার কি মানে জানি না বাবা বলে তারা আরও অনেক কিছুই, কিন্তু অভিজিতের কানে প্রবেশ করে না। অভিজিৎ কতটুকু বা বাড়িতে থাকে, কিন্তু মন্দিরা তো বাড়িতে থাকে। তবে মন্দিরার কানে কিছু ওঠে না কেন? মন্দিরা এ ঘর ও ঘর হলেই যে নন্দিতা আর ছন্দা এবং উভয়ের বর এই 4 জনে মিলে আড্ডা জমাচ্ছে আর বলছে, তারপর আর কত দূর, বাসরের বিছানাটা রেডি, আর কত দূর, শ্রীগড়াতে অর্ডার গেছে, টোপর সিঁথিমুখ কেনা হয়নি সেসব। এ খবর টের পাচ্ছে না কেন মন্দিরা? নন্দা হি হি করে হাসে। আরে শুনেছিস ছন্দা, নাপিতকে ডেকে অর্ডার দিচ্ছিল দিদি কলাতলার কলা গাছ আনবার, বলছিল দেখো বেশি বেলা করে ফেলো না যেন। নাপিতটা বাইরে গিয়ে কত হাসলো তাই ভাব। বিয়ে পাগলা হয়ে গেছে, স্রেফ বিয়ে পাগলা। তবু শেষ পাগলামি তখনও বাকি ছিল। এ পাগলামিতে আর হাসি নয়, ছিছি উঠল। এটা সত্যিই স্বপ্নের অতীত। নন্দা বলল, এত সরল মনে হতো দিদিকে, ভিতরে ভিতরে তো বাপু বেশ প্যাঁচ ছিল দেখছি। দেখলি ছন্দা, তাই তোর বিয়ের সময় ক্যাশ মোমো হারিয়ে গিয়েছিল। আশ্চর্য, সত্যিই আশ্চর্য। লজ্জা শরম বলতে কি কিছু নেই মন্দিরা? এই বয়সে বিয়ে করছিস, তাতেই লজ্জায় মরে যা, তা নয়। ছি ছি, অত বড় বড় ভগ্নিপতিদের সামনে নিজের মুখ হাসালো, বোনেদের মুখ হাসালো। অথচ ওরা 2 বোন তো আক্কেল করেছিল, বলেছিল, দিদি আমার 2 বোনে মিলে তোমার বিয়ের সাজটা প্রেজেন্ট করব ঠিক করেছি। শাড়ি, ব্লাউজ, পেটিকোট, টয়লেটের জিনিস, চমৎকার একটা হালকা আকাশি রঙের সরু বর্ডার বেনারসি দোকানে দেখে এসেছি সেদিন। কিন্তু কথা ওদের শেষ করতে দিল না মন্দিরা তার ছোট 2 বোনের মাথায় লাঠি বসালো। মন্দিরা বলে উঠল, মিথ্যে কেন অত খরচ করতে যাবি তোরা? তাছাড়া ওই বাবদ সেই শাড়িটা ছন্দার বিয়ের সময় যেটার ক্যাশ মোমো হারিয়ে গেল, সেটা তো পড়েই রয়েছে, সেই অবধি দোকান তো ফেরত নেয়নি, সেটা দিয়েই কাজ চালিয়ে নে না। 1 রাত্রির তো মামলা। সেইটা, সেই বড় বড় ফুলদার লাল বেনারসিটা? পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলো ওরা। তারপর বলে উঠল, দোকানি ফেরত নেয়নি। কই আর নিল? মন্দিরা যেন কথায় ছুটে চলে যাচ্ছে, কণ্ঠস্বরে সেই ব্যস্ততা। ভেবেছিলাম জানা দোকানের টিকিট রয়েছে শাড়ির গায়ে, দেবে বোধহয় টাকা ফেরত। ও মা, নিল না, বললো ক্যাশ মোমোটা না আনলে কি করে হবে? আচ্ছা, এসব খুব অভদ্রতা নয়? তোরাই বল। ওরা 2 বোন দিদির সেই লজ্জা কুণ্ঠা অথচ আলো মাখানো মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এ কি ওদের সেই চিরকালের দিদির মুখ নাকি? তবে এমন অপরিচিত লাগছে কেন? বোকা হয়ে গিয়েছে বলে? তারপর হতাশ নিঃশ্বাস ফেলে ভাবলো, আর কিছু নয়, মাথাটাই বিগড়ে গেছে। বুড়ো বয়স পর্যন্ত আইবুড়ো থাকলে ওই রকম বিকৃতিই দেখা দেয়। অতএব আর কি করা? বারণ করে লাভ নেই, করুক পাগলি যা খুশি। কিন্তু শুধুই কি তারা, যারা ক্ষমা ঘেন্না করে বলবে করুক পাগলি যা খুশি? আর কেউ নেই? বিয়েতে লোকজন নেমন্তন্ন করতেও তো ছাড়েনি মন্দিরা। কাকার নাম দিয়ে নেমন্ত্রণপত্র ছাপিয়েছে, বিলি করিয়েছে বোনেদের দিয়ে। দিব্যি কিছু লোক জড়ো হয়েছে, মহিলারাও জড়ো হয়েছেন। হবেন না? কৌতূহল নেই তাদের? নেই কৌতুকবোধ? তারা কি ছেড়ে কথা কইবেন? তারা কি বলবেন অমন হয়? তা হয় না। তারা বলতে লাগলেন, এতখানি বয়সে দেখিনি কখনো এমন। তবে হ্যাঁ, পুরুষও বিয়ে পাগলা হলে। ক্রমশ তুলনা দিতে দিতে হেসে কুটি কুটি হলেন তারা। হাসি উচ্ছ্বাস বয়ে গেল বিবাহ সভায়। সকলের চাপা হাসির গুঞ্জন ক্রমশ অবয়ব নিতে লাগলো।
ইয়া ইয়া ফুল, টকটকে লাল ও ফ্যাশন এখনও আছে নাকি? যাদের কাছে তারাও তো ফেলে রেখে দিয়েছে, পরে না। বুড়ির কিনা এখন ওই শাড়ি আগে থেকে কিনে রেখে দিয়েছিল নিজে নিজে। বাবা, বুড়ির তো শখ কম নয়, ভেতরে ভেতরে পোষা ছিল এই সব। নন্দা ছন্দা অপমানে মুখ কালি করে ও ঘর থেকে এ ঘরে সরে আসে, যেখানে কোণে বসে আছে আলপনার পিড়িতে চণ্ডীর পুঁথি কোলে নিয়ে, নতুন সোনার ঝকমকানি নিয়ে গায়ে, মুখে শুধু চমৎকার করে আঁকা চন্দন লেখার দাক্ষিণ্য। নিমন্ত্রিতা মিস চৌধুরী আগ্রহ করে তার শিল্পরুচির নমুনা এঁকে রেখেছেন মিস সেনের ললাটে। তা তখন একটু আপত্তি করছিল মন্দিরা, হয়তো মৌখিকই সেটা, তবে বলেছিল অত বাহারে কাজ নেই মিস চৌধুরী, যা হোক করে বিয়ে দিয়ে দিন। মিস চৌধুরী বলেছিলেন, বাহ, যা হোক করে কেন? যা হোক করে দেবো তো আমি, দিতে এলাম কী জন্যে? জীবনে একবারই তো মানুষ কনে চন্দন পরে, সেটা সুন্দর করে হবে না? মন্দিরা হেসে চোখ নামিয়েছিল। না, মিস চৌধুরীর কিন্তু ব্যঙ্গ মনোভাব ছিল না। মিস চৌধুরী নিজের শূন্য জীবনের দিকে তাকিয়ে মন্দিরার এই শুভ দিনটিকে সত্যিকার অভিনন্দনই জানাচ্ছিলেন। কমলকলি উঠে যাবে, এটা তিনি এখনও ঠিক অনুধাবন করেননি। তাই ভাবছিলেন, মিস সেনের দেখছি সবই বজায় থাকলো, স্বামীর বাড়িটি স্কুলের কাছেই। আর ভাবছিলেন, 3-4টে নাবালক ভাই বোনের থেকেও বিধবা মা অনেক ভারী। ভাই বোনের তবু ভবিষ্যতের গতি হবার আশা থাকে, কিন্তু বিধবা মা, তাই আবার রুগ্ন। না, ওখানে কোনো আশা নেই। তবু সেই হতাশার নিঃশ্বাস ফেলেও জোর করে সুন্দর করে চন্দন এঁকে দিয়েছিলেন মিস চৌধুরী। সেই জলজলে মুখ নিয়ে বসেছিল মন্দিরা, আর একটা আরশির জন্যে ভারী ব্যাকুলতা বোধ করছিল। আহারে, ছোট্ট একটা হাত আয়না যদি আগে থেকে সংগ্রহ করে রাখতো কাছাকাছি, যেখান থেকে হাত বাড়িয়ে নেওয়া যেত, তাহলে মিস চৌধুরীর শিল্পকলার নমুনাটা একটু দেখে নেওয়া যেত। কিন্তু ভাবছিল মন্দিরা, বয়স হয়ে গেলে সব কিছুতেই লজ্জা আসে, নইলে একবারটি কোনো ছুতোয় উঠে গিয়ে ও ঘরের বড় আয়নাটার সামনে দাঁড়ানো যেত। ছুতো জোগাড় করা শক্ত হতো না, কিন্তু মন্দিরার বয়স হয়ে গেছে, মন্দিরার এখন সব কিছুতেই লজ্জা। তাই মন্দিরাকে কল্পনা করে নিতে হবে শুভ দৃষ্টির সময় কেমন মুখটা দেখবে অভিজিৎ। আচ্ছা, অভিজিৎ কি ভাববে না? তা সত্যি মন্দিরা তার কথা রেখেছে, তিল তিল করে তিলোত্তমাই হয়ে উঠেছে। আবেগ বিহল কিশোরীর ব্যাকুলতা নিয়ে সেই অসহ সুখের সময়টুকুর আশায় মিনিট গণে মন্দিরা চণ্ডীর পুঁথি কোলে নিয়ে। নন্দা ছন্দা এসে ফেটে পড়ল সেখানে, বলে উঠল, এটা না করলেও পারতে দিদি, নানা রকমের মুখ হাসালে আমাদের। ছি ছি, ভেবেই পাচ্ছি না তুমি এমন কাণ্ডজ্ঞান হারালে কি করে? ওই চালাকি করে লুকিয়ে রাখা শাড়িটা পরার স্বাদই যদি তোমার ছিল, পরে পরলেই পারতে। ফুলসজ্জার রাত্রিরে 50 বছরের বরটি তোমায় দেখে মুগ্ধ হতো। চন্দনাকা কোণে মুখটা, তার কাজল টানা গভীর কালো চোখ দুটো নিয়ে বিহল দৃষ্টিতে তাকায়, যেন বুঝতে পারে না ভাষাটা কি, নাকি শ্রবণ শক্তিটাই হারিয়ে গেছে তার, তাই কিছু শুনতেই পায় না, অথবা কি চিনতে পারছে না ওদের, ওই তার হাতে করে মানুষ করা বোনেদের। তাই স্খলিত স্বরে অস্ফুট কণ্ঠে উচ্চারণ করে, কি বলছিস? বলবো আর কি? ছন্দিতা বলে ওঠে, বলবার কি কিছু আছে? তবে এটাই বলছি দিদি, সব কিছুরই একটা শোভনতা অশোভনতা থাকে। যখন বিয়ে করাটাই একটা হাস্যকর ব্যাপারের মতো দেখাচ্ছে, তখন আরও খানিকটা হাস্যকর হয়ে উঠবার দরকার কি ছিল? ব্যঙ্গ, কৌতুক, ধিক্কার আর বিরক্তিকর উচ্ছ্বাসের আগুনের তাপে লাল হয়ে ওঠা দেখায় ওদের মুখ দুটো। মন্দিরা সেই মুখ দুটোর দিকে তাকিয়ে থাকে নিশাচ্ছনের মতো। মন্দিরার মুখেও কোনো ভাব ফোটে না, শুধু মন্দিরার চোখের সামনে এই বিয়েবাড়িটা তার আলোকসজ্জার সমারোহময় চেহারাটা নিয়ে যেন দুলতে থাকে। চণ্ডীর পুঁথিটা যে কোল থেকে একসময় খসে পড়ে গেল, টেরও পায় না মন্দিরা। টের পেলে সে বোধশক্তি থাকলে এখনই কি উঠে পড়তো না মন্দিরা? ওই বড় বড় সোনারি ফুলদার লাল বেনারসিটা গা থেকে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে আছড়ে গিয়ে পড়তো না কোথাও? যা দেখলে এই নন্দিতা আর ছন্দিতার মুখটা চুন হয়ে যেত। কিন্তু বোধশক্তি হারিয়ে ফেলেছে মন্দিরা, অসাড় হয়ে গেছে একেবারে, তাই বসেই থাকবে। আর ওর দুটো ছোট দুই ভগ্নিপতি যখন পিঁড়ি ধরে তুলতে আসবে হাসতে হাসতে, মন্দিরা বসেই থাকবে শিথিল ভঙ্গিতে। আশাপূর্ণা দেবীর উপন্যাস বালুচরী আজ এখানেই সমাপ্ত হলো। পরের ভিডিওতে নতুন একটি গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।